হয়ে যায় যে আপনার যে আমি অতীতে 10টা কাজ করে দিলাম বা 10টা উপকার আপনাকে করলাম, একটা উপকার করতে পারলাম না, সেটা আপনি মনে রাখেন যে জাহাঙ্গীর তো আমার কোনো কাজ করে দিচ্ছে না, সে কি রাজনীতি করে। তা এই যে একটা চাওয়া পাওয়ার ব্যাপার যে জায়গাটা থাকবে, সে জায়গাটা সফল হওয়া কঠিন। এবং এক এক মানুষের এক এক রকম চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করা অনেক কঠিন। কাছেই একজন মানুষ যখন রাজনীতি করে জনগণের জন্য, জনগণের সেবার জন্য, জনগণের দ্বার প্রান্তে যে যখন থাকতে চায়, জনগণের দোরগোড়ায় যখন সে থাকতে চায়, তখন সার্বক্ষণিক তাকে পরিশ্রম করে যেতে হয়, সার্বক্ষণিক তাকে কাজ করে যেতে হয়। এবং এই কাজটাই একটা পরীক্ষা, কখন আপনি ভালো করলেন, কখন আপনি খারাপ করলেন, কখনো করতে পারলেন না। এই যে তিনটা জিনিসকে সমন্বয় করে একটা রাজনীতিবিদদের রাজনীতি করতে হয়। কাজেই পরীক্ষার সম্মুখীন আমরা অহরহ হচ্ছি, সবসময় সেই পরীক্ষা দিয়ে যাচ্ছি এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই পরীক্ষা আরো দিতে হবে, দিয়েই যেতে হবে। জি, আমি মানে আপনার প্রশ্নের উত্তর থেকে আমি একটা প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি বললেন জনগণের জন্য। আসলে একজন ব্যক্তি জাহাঙ্গীরের কি আর কিছু চাওয়ার থাকে যখন তিনি জনগণের হয়ে গেছেন? তার নিজের বলতে কি আর কিছু থাকে কিনা? না, এটা ঠিক, কোনো রাজনীতিবিদের নিজের কিছু থাকে না। কারণ যখন তিনি রাজনীতি করেন, সে যে কোনো ব্যক্তি হোক, তখন সে নিজেকে জনগণের জন্য উৎসর্গিত করে। এখন ধরেন আমি রাত্রে 3টার সময় ঘুমিয়েছি, হঠাৎ করে আমাদের কোনো কর্মী এসে বা কোনো সমর্থক এসে বা কোনো লোক এসে আমার দরজায় নক করলো বা কলিং বেল দিল, তখন আমি যদি ঘুমিয়ে থাকি, তো সেই লোকটা কিন্তু এত কষ্ট করে আমার বাসায় আসলো, বা নিশ্চয় সে রাত্রে 3টার সময় আসছে কোনো প্রবলেম পড়ে, বিপদে পড়ে আসছে। যদি আমি বিপদটা কতটুকু আমি তাকে সহযোগিতা করতে পারবো সেটা আমি জানি না, বাট তার বিপদটাকে আমার শুনতে হবে। শুনে আমি যদি সমাধান দিতে পারি, দিতে পারলাম, আর না পারলে আমাকে তাকে একটা যুক্তি পরামর্শ দিতে হবে, ভাইয়া তুমি এইভাবে কাজ করো বা এই কাজটা করো। দ্যাটস ওয়াই আমরা সবসময় এই কাজটা নিয়ে ব্যস্ত থাকি। আর সেই ক্ষেত্রে আমি যদি ঘুমিয়ে থাকি, তখন সেক্ষেত্রে আমার ব্যক্তিগত কিছু থাকতেছে না। পাশাপাশি আমরা যেহেতু রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আমি যদি আজকে একটা ভালো কাজ করি, মানুষ বলবে কি, কে করেছে? বলবে না জাহাঙ্গীর করেছে, বলবে বিএনপির জাহাঙ্গীর করেছে। সেম আবার আমি যখন একটা খারাপ কাজ করব, সেটা বলবে কে বলেছে? বিএনপির জাহাঙ্গীর করেছে। কাজেই এখানে নামটা কিন্তু সেখানে আমার ভিতরে থাকতেছে না, সেটা পার্টিতে জড়িয়ে যাচ্ছে, জনগণের ভিতরে জড়িয়ে যাচ্ছে। তো সেই জায়গায় খুব সচেতনতার সাথে আমাদের সেই কাজগুলো করতে হয়। এবং আমাদেরকে মানুষ যেহেতু আস্থায় রাখে, বিশ্বাসে রাখে, সেই জন্য মানুষের বিশ্বাসটা ধরে রাখার জন্য আমাদের অনেক অতিরিক্ত পরিশ্রম করতে হয়। যে এই জন্যই আমরা বলতে শুনি যে ব্যক্তির চেয়ে দল বড়। এবং আপনি যেটা বললেন, আমরা কিন্তু নির্বাচনী প্রচারণার সময় শুনি যে সকাল বিকাল সন্ধ্যাবেলা জাহাঙ্গীর ভাইয়ের দরজা খোলা। তো আপনার দরজা আশা করি খোলা থাকবে। তো আমরা একটু আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যাচ্ছি। আমাদের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, পলায়ন করেছেন শেখ হাসিনা। এর পরবর্তীতে একটা বিশেষ সরকার ক্ষমতায় এসেছে, সরকারের 5 মাস পার হয়েও গেছে। এই সরকার আমাদের প্রত্যাশার কতটুকু প্রতিফলন করতে পারলেন বলে মনে হয়? সরকার আমাদেরকে কতটুকু ভালো রাখলেন বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন যে ব্যাপারটা নিয়ে আপনি আমাদেরকে আমার কাছে প্রশ্নটা করলেন, সেটা হলো যে আমরা বলি যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের অনেক অনেক নেতাকর্মী, অনেক অনেক সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে। এই শহীদ হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেটা হলো, কারণটা বলতে কি, আমরা কিছু অর্জন করতে চাইলে আমাদের কিছু প্রতিদান দিতে হয়, কিছু ক্ষতি হয়, এটাই স্বাভাবিক। আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ডাকে সারা দেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানে যুদ্ধে আমরা জয়ী হয়েছি, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেক মা বোনের ইজ্জত দিতে হয়েছে, আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে। তদ্রূপ এই একটি ফেসিবাদের যে বিপর্যয় হয়েছে, একটি ফেসিবাদ যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটা স্বৈরাচার যে বাংলাদেশে পালিয়ে গেছে, এটা কিন্তু এই জুলাই আগস্টে, এটা কিন্তু এই আন্দোলনের যে শুরুটা, সেটা কিন্তু জুলাই আগস্টে হয় না। এটা হলো 2008-এর পরে যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে কিন্তু এই খুনি হাসিনা সরকার এসেছিল। আসার পরে তিনি যে ফেসিবাদের জন্ম দিয়েছে, তিনি যে স্বৈরাচারের জন্ম দিয়েছে, এটার বিরুদ্ধে আমাদের কিন্তু অনেক দিন পরিশ্রম করতে হয়েছে, অনেক দিন কাজ করতে হয়েছে। অর্থাৎ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সেই আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু 2008-এর পর থেকে। আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, অনেক নেতাকর্মী খুন হয়েছে, আমাদের অনেক অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং 7 লক্ষ নেতাকর্মী মামলা হয়েছে এবং মামলার সাজা হয়েছে। আপনারা দেখেন যে এই যে একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তনটা কিভাবে হলো? সেখানে আমরা পরবর্তীতে সে 2008-এর পর থেকে যে আন্দোলনটা করে যাচ্ছি, যে সংগ্রামটা করে যাচ্ছি, তারই একটি যোগফল, আমি অ্যাবাস্টার যে যোগফল, সেটা হলো 5ই আগস্ট। 5ই আগস্টে আমরা ছাত্র জনতা একত্রে আন্দোলন সংগ্রাম করেছি, এই দেশের মানুষ সবাই আন্দোলন সংগ্রাম করেছে। সেই সংগ্রামের ফলে আমরা কি চেয়েছিলাম? আমরা মানুষের ভোটাধিকার চেয়েছিলাম। সেই ভোটাধিকার হরণ করে নিয়েছে খুনি হাসিনা। এবং এই যে পরবর্তীতে 3টা ইলেকশন হলো, 8, 14, 18 এবং
সর্বশেষ 24 7ই জানুয়ারি। আপনি দেখেন এক একটা নির্বাচনের নাম কিন্তু এক এক রকম হয়েছে, প্রতিটা নির্বাচন কিন্তু একই নামে হয়নি, তো রং বদলেছে এবং এক এক নামে হয়েছে। লাস্ট যেটা 7ই জানুয়ারি নির্বাচনের যে আমি কথা বলি সেটা হলো ডামি নির্বাচন। এখন দেখেন 2014 যে নির্বাচন হলো সেখানে নির্বাচনের আগেই সরকার গঠন হয়ে গেছে, অর্থাৎ 154টা আসনে বিনা প্রতিনিধিতা নির্বাচিত হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এই ঘটনাগুলো 18তে রাতের ভোট হয়েছে, এই ঘটনাগুলো 18তে ইলেকশন ছিল 30শে জানুয়ারি, 30শে ডিসেম্বর, সেই 30শে ডিসেম্বরের নির্বাচনটা কিন্তু 29শে ডিসেম্বরে হয়ে গেল। এই যে একটা ব্যাপার, এই যে জিনিসগুলো নতুন নতুন ইথিক্স নিয়ে এসে শেখ হাসিনার যে বাংলাদেশের রাজনীতির যে মানে একটা বাজে রাজনীতির যে একটা গডমাদার হয়ে গিয়েছিল, সেটাকে আমরা অনেক কষ্ট করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন সেই আন্দোলনটা করে যাচ্ছিলাম। এই করে যাওয়ার পরে পরবর্তীতে আমি চলে আসছি আমার কথায় যে 5ই আগস্টের যে সফলতা, 5ই আগস্টের যে সফলতা, সেই সফলতাকে অর্জন করার জন্য আমাদের অনেক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। এটার উদ্দেশ্য কিন্তু ছিল একটা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এই যে মানুষ 4টি নির্বাচনে কোনো রকম ভোট দিতে পারেনি, একজন মানুষও ভোট দিতে যায়নি বা দিতে পারেনি। আপনি যদি ধরে নেন যে আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ তো অ্যাকচুয়ালি বাংলাদেশে ছিল বা আছে, তো সেই পার্সেন্টেজটা কিন্তু ভোট দিতে যায়নি। কেন? তারাও এই ফেসিবাদের বিরুদ্ধে ছিল, অর্থাৎ তারা মনে করেছে যে আমরা দল করি আওয়ামী লীগ ঠিক আছে, আমি গেলেও আওয়ামী লীগ জিতবে, না গেলেও আওয়ামী লীগ জিতবে। এই যে ধারণা, এই ধারণা থেকে বের করে আনার জন্য কিন্তু পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আন্দোলনটা করে যাচ্ছি। তো যাই হোক, 5ই আগস্ট যে পট পরিবর্তন হয়েছে, 5ই আগস্ট ফেসিবাদের যে পালিয়ে গিয়েছে, খুনি হাসিনা পালিয়ে গিয়েছে এবং আমাদের সেই জীবনের বিনিময়ে যে আমাদের বিজয় অর্জন করেছি, সেই অর্জনের পরে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার হলো। সেই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে এখন আমাদের যে কাজ করে যাচ্ছে, হ্যাঁ আমরা মনে করি যে তারা ভালো কাজ করতেছে, ভালো কাজ করলেও সব ভালোরই তো একটা শেষ আছে। তো ওনাদের মূল দায়িত্ব হলো যে একটি ফেসিবাদের যখন পরাজয় হলো, একটি দেশের থেকে স্বৈরাচার যখন পালিয়ে গেল, তারপরে এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এবং মূল কাজ। এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মূল কাজ হলো একটা নির্বাচন পরিচালনা করা, একটি নির্বাচনের সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করা। আর আমাদের এই সরকার সেভাবে কাজ করেছে এবং আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। এবং ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত নামী-দামি একজন লোক এই দেশে এবং তাকে সবাই রেসপেক্ট করে। তো উনি এখন পর্যন্ত যেটুকু করছেন হয়তো ভালো করছেন, এটা ঠিক, কিন্তু আমরা বলতে যেটা চাচ্ছি, আমাদের পার্টির স্ট্যান্ড যে জায়গাটা, যে জনগণের ভোটাধিকার হরণ করা পার্টি পালিয়ে গিয়েছে, এখন যত দ্রুত সম্ভব সেই ভোটের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, এখন ভোটের ব্যবস্থা করতে গেলে এখানে কিছু সংস্কারের ব্যাপার আসে, এটা ঠিক। আমরা যদি সংস্কার করতে যাই তাহলে সারা বাংলাদেশটাতে সংস্কার করতে হবে, কিন্তু সারা বাংলাদেশ সংস্কার করতে সেটা টাইম লাগবে এবং সেটা একটা নির্বাচিত সরকার অর্থাৎ জনগণের প্রতিনিধিরাই সেটা করা ভালো। এবং অনির্বাচিত সরকার যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন বিভিন্ন রকম প্রবলেম সম্মুখীন হয়। আজকে দেখেন একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা সরকার পরিচালনা করার যে ধরনের জনবল থাকা দরকার, অর্থাৎ সরকারের যে সমস্ত সাপোর্ট থাকা দরকার, আমরা এখানে সেই সমর্থনটা দিয়ে যাচ্ছি বা সাপোর্টটা দিয়ে যাচ্ছি, কিন্তু এই গভর্নমেন্টে সেই জনসমর্থন নাই। সেই জনসমর্থন যদি অন্যদেরকে, জনশক্তিও নাই, সেই সমর্থন যদি অন্যর থাকে তাহলে স্বাভাবিক কারণে অন্যরা কিন্তু সেভাবে কাজটা করবে না। কাজেই ওনাদের উচিত বা এই সরকারের উচিত যে আমরা যেই কারণে ওনাদেরকে নিয়ে এসেছি বা আমরা যেই কারণে ওনারা এসেছেন সেই জায়গাগুলা স্পেসিফিক কাজ করা। জি, আমরা ভোটের জন্য সংস্কার আর নির্বাচন এটা কি সাংঘর্ষিক কিনা আপনার কাছে? কি না, সংস্কার আর নির্বাচন সেটা সাংঘর্ষিক আমি মনে করি না, কিন্তু কথা হলো যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কোন কোন সংস্কারগুলো নির্বাচনের জন্য প্রযোজ্য, আমরা সেই সংস্কারগুলোই করব। যদি আমরা নির্বাচনকে রেখে, আমি তো প্রথমেই বলেছি যে আমরা যদি সংস্কার করতে যাই সারা বাংলাদেশটাকে সংস্কার করতে হবে, কারণ শেখ হাসিনা সারা বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে এখানে সংস্কারের কোনো বিকল্প নাই। কারণ সংস্কার এবং নির্বাচন কোনটা সাংঘর্ষিক না, এটা ঠিক, কিন্তু নির্বাচন পারপাসে আমাদের যে সমস্ত সংস্কারটা করা দরকার আমি মনে করি সেই জায়গায় বেশি গুরুত্ব দেওয়া উচিত। যেমন নির্বাচন পারপাসে সংস্কার যেগুলো, অর্থাৎ নির্বাচন ভিত্তিক যে সংস্কারটা সেটাই করা দরকার। অন্য সংস্কারগুলো একটা নির্বাচিত সরকার এসে জনগণের সমর্থন নিয়ে যারা আসবে তারা করবে। আর একটা দেশ পরিচালনা করতে, যেহেতু গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের সম্পৃক্ততা দরকার। এই গভর্নমেন্টের সাথে তো সেই জনগণের সম্পৃক্ততা নাই। এখানে জনগণের সম্পৃক্ততা আছে
একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে রাজনৈতিক সংগঠনগুলোর সমর্থন আছে তার।